এই যে ঠিক মতো রাস্তায় হাঁটতে না পারলে তো তুমি গাড়ি চাপা পড়ে মারা যেতে। রাস্তায় হাঁটার সময় তো একটু দেখে শুনে হাঁটা উচিত নাকি? আসলে আসলে আমি একটু আনমনা হয়ে হাঁটছিলাম, তাই বুঝতে পারিনি সামনে গাড়ি আসছে। আমার জন্য আপনার গাড়ি থামাতে হলো। আনমনা হয়ে রাস্তায় হাঁটা কিন্তু খুব বিপজ্জনক। আজকে আমি ছাড়া অন্য কেউ হলে তোমাকে গাড়ি চাপা দিত। আপনি আমার নতুন জীবন দিলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তবে আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি কি এই গ্রামে নতুন? হ্যাঁ, নতুনই বলা যায়। আসলে আমি এই গ্রামে প্রথমবার এলাম। এই গ্রামের অনিমেষ চৌধুরী আমার জেঠু, বলতে পারো এটা আমারও গ্রাম। ওমা, তাই নাকি? তবে আপনার গ্রাম কেমন করে, এটা ঠিক বুঝতে পারলাম না। আমার বাবার নাম সমরেশ চৌধুরী, অনিমেষ চৌধুরীর আপন ছোট ভাই। আমার বাবা চাকরির সুবাদে শহরে চলে গিয়েছিল। ওইখানে গিয়ে অফিসের বসের মেয়েকে আমার বাবা বিয়ে করে। আমার জেঠু সেই বিয়ে মেনে নেয়নি। বাবা আর কোনোদিন বাড়িতে আসেনি। এবার বুঝতে পেরেছেন এটা আমার গ্রাম কেমন করে হলো? সিনেমার মতো আপনার জীবনের গল্প। এবার শুনুন, অনিমেষ চৌধুরী আমাদের গ্রামের মানুষ। আমাদের বাড়ি থেকে ওনার বাড়ি যেতে মাত্র 5 মিনিট সময় লাগে। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। আমি আসলে রাস্তা ঠিকমতো চিনতে পারছি না। আপনি আমাকে রাস্তা চিনিয়ে দিলে খুবই ভালো হতো। চলুন, আমি আপনাকে পৌঁছে দিই। গাড়িতে এসে বসুন। আচ্ছা, বসছি। কি হলো? তুমি সেই হাঁটাহাঁটি করেই যাচ্ছ, চিন্তা করছো নাকি? হ্যাঁ, চিন্তা তো হবেই মোহিনী। হঠাৎ করে এত বছর পর সমরেশের ছেলে এখানে কেন এলো, ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না। ছেলেটা তো দেখতে বেশ ভদ্রই লাগলো। হয়তো গ্রামের গল্প ওর বাবার কাছে শুনেছে, তাই আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে এসেছে। তুমি ব্যাপারটা এত সহজভাবে নিচ্ছ কেন বুঝতে পারছি না। 25 বছর, পুরো 25 বছর সমরেশ আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি। বাবা মারা গেল, মা মারা গেল, একবারও খবর নিতে আসেনি। এখন হঠাৎ করে ওর ছেলে এসে হাজির। এত বছর পর নিজের দাদা বৌদি পরিবারের সবার সাথে নতুন করে যোগাযোগ করতে চায়, এই জন্য সুমনকে পাঠাতে পারে। না, আমার মন সেটা বলছে না। আমার মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ আছে। কি কারণ থাকতে পারে? তুমি তো জানো আমাদের এই বাড়ি জমি বাগান সব মিলিয়ে কত বড় সম্পত্তি। আইন অনুযায়ী এই সম্পত্তির অর্ধেক অংশ সমরেশের পাওয়ার কথা। তাহলে তুমি কি বলতে চাও, সুমন এখানে সম্পত্তির ভাগ নিতে এসেছে? আমার মনে তো তাই হচ্ছে। এত বছর পরে হঠাৎ করে আমাদের প্রতি তাদের দরদ নিশ্চয়ই জেগে উঠবে না? সুমনের তো একদমই নয়। ও তো জন্ম থেকে কোনোদিন গ্রামে পা দেয়নি। কি জানি বাবু, আমি তো কিছু বুঝতে পারছি না। কি উদ্দেশ্যে এসেছে কিছুদিন যেতে না যেতেই বোঝা যাবে। তবে হঠাৎ করে যদি সম্পত্তির ভাগ নিতে আসে, তাহলে কিন্তু বিষয়টাকে আমি ভালোভাবে দেখছি না। এদিন যখন সবকিছু আমি একা সামলিয়েছি, বাকি জীবনও একা সামলাতে পারবো। সারা জীবন কি তুমি বেঁচে থাকবে? এরপর আমার একমাত্র ছেলে বিক্রম এই সম্পত্তির মালিক হবে। সে তো বটে। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। রোজ রোজ পান্তা ভাত আর কাঁচা লঙ্কা মুখে দিতে ইচ্ছে করে না। কোনোদিন কি মাছ ভাত জুটবে না? সারা জীবন আমাদের এই গরিব হালে জীবন কাটাতে হবে। এই যে নবাবের বেটি, যা দিয়েছি তাই মুখ বুজে খেয়ে নে। রোজ খাওয়ার সময় তো নবাবী কথা শুনতে ভালো লাগে না। আহ, তুমি সব সময় রেনুর সাথে এমন করো কেন? মেয়েটাকে তো সত্যি ভালো মন্দ খেতে দিতে পারি না। বাবা, আমি বলি কি, আমাকে ধনী পরিবার দেখে তুমি বিয়ে দিয়ে দাও, তাহলে রোজ রোজ পান্তা ভাত আর খেতে হবে না। আমাকে তুই হাসালি? কোন রাজপুত্তুর তোকে বিয়ে করবে শুনি? এত স্বপ্ন দেখা ভালো না বলে দিলুম। স্বপ্ন দেখতে সমস্যা কোথায়? আমি তোকে অনেক বড় ঘরে বিয়ে দেব। সত্যি তো আমি তোকে ঠিক মতো খেতে দিতে পারি না। আমার মাঝে মাঝে তোর জন্য কষ্ট হয় রে মা। ভাবি একমাত্র মেয়ের ইচ্ছে পূরণ করতে পারি না। গরিবের এত ইচ্ছে থাকতে নেই, ইচ্ছা পূরণ না হলে কষ্ট পেতে হয়। ইচ্ছা থাকলেও তো বড় ঘরে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। তোমার জন্য কিচ্ছু হবে না মা,
তোমার চাহিদা সবসময় নিচের দিকে। গরিব বলে সবসময় এইটা হবে না, ওইটা হবে না, এই বলে বলে সব ইচ্ছা তুমি শেষ করে দাও। এখন তো সব দোষ আমার, আমি সঠিক কথা বলি তো, তাই তো শুনতে ভালো লাগে না। তোমরা এবার থামো তো। সকাল সকাল তোমাদের ঝগড়া শুনতে ভালো লাগছে না। খেয়ে আমাকে এখন মাঠে যেতে হবে। লোকের জমিতে কাজ না করলে পান্তা ভাতও জুটবে না। আমি আর খাবো না। রেনু, তুমি এখানে? আরে আপনি? আমি তো রোজই এই পথ দিয়ে যাই। জঙ্গলের ভিতর একটা ঝর্ণা আছে, সেখান থেকে জল নিতে এসেছি। আপনি এখানে কি করছেন? আসলে গ্রামটা একটু ঘুরে দেখছিলাম। শহরে তো এমন সুন্দর প্রকৃতি দেখা যায় না, তাই ভাবলাম একটু জঙ্গলের দিকেই যাই। এখানে অনেক বিষাক্ত পোকামাকড় আছে। আপনি এই এলাকায় নতুন মানুষ, আপনার জন্য জায়গাটা কিন্তু একদম নিরাপদ নয়। কিছু হবে না, তুমি তো আছো। আচ্ছা, আমি যদি তোমার সাথে ঝর্ণা দেখতে তোমার সাথে যাই, তোমার কোনো অসুবিধা হবে না তো? না না, আমার অসুবিধা হবে কেন? চলুন আমার সাথে। এই যে জঙ্গলের মধ্যে ঝর্ণা, ওই পাহাড় থেকে জল গড়িয়ে পড়ছে। কি সুন্দর! আমি আগে এত সুন্দর জায়গা কখনো দেখিনি। সবকিছু যেন স্বপ্নের মতো দেখছি। আহ, আমার পা! রেনু, রেনু দেখো, একটা একটা সাপ আমার পায়ে কামড় দিয়ে জঙ্গলের ভেতর চলে যাচ্ছে। উহ, আহ, আহ, আমার আমার খুব ব্যথা করছে। দেখো, আমার আমার পা নীল হয়ে যাচ্ছে। হ্যাঁ রেনু, ভয় পাবেন না, আমি আছি। আপনার কিচ্ছু হতে দেব না আমি। তোমার তোমার বিপদ হতে পারে। আমার শরীরের বিষ সব তোমার শরীরে চলে যেতে পারে। রেনু, তুমি এই বিপজ্জনক কাজ করো না, তোমার জীবনের ঝুঁকি হবে। এখন এসব ভাবার সময় নয়, আগে আপনাকে বাঁচাতে হবে। আপনি চুপ করুন, এখন আর কোনো বিষ নেই। আমি সব বিষ বার করে দিয়েছি। এখন একটু ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, ব্যথা কমেছে, কিন্তু তুমি আমার জন্য এত বড় ঝুঁকি নিলে কেন? মানুষের বিপদে মানুষই তো সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। আপনি তো কাল আমাকেও বাঁচিয়েছিলেন। না রেনু, তুমি আজ আমার জীবন বাঁচালে। তুমি যদি এখানে না থাকতে, তাহলে হয়তো আমি আর বাঁচতাম না। এসব কথা বলবেন না, চলুন দ্রুত এখান থেকে যেতে হবে। এখান থেকে বার হয়ে একটা ডাক্তার দেখিয়ে নেবেন। যাওয়ার আগে একটা কথা বলতে চাই, সরাসরি বলি। তোমাকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। শহরে অনেক বড়লোক মেয়েদের দেখেছি, কিন্তু তোমার মতো এত সাহসী আর ভালো মনের মানুষ খুব কম দেখেছি। আজকেই আমি তোমাকে বিয়ে করব। আপনি কি ভেবেচিন্তে বলছেন? হ্যাঁ, আমি ভেবেচিন্তেই বলছি। বিমল, ও বিমল, বাইরে আয় বলছি। চৌধুরী সাহেব, আপনি এই গরিবের বাড়িতে? কি হয়েছে, কোনো সমস্যা নাকি? ঘরে এসে বসুন চৌধুরী সাহেব। আমার কি সৌভাগ্য, আপনার মতো মানুষের পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে। আমি এখানে গল্প করতে আসিনি, সমস্যা হয়েছে বলে এসেছি। সমস্যা তোর মেয়ে রেনুকে নিয়ে। রেনুর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে। কি বলছেন চৌধুরী সাহেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? তোর মেয়ে রেনু আজকে আমার ভাইপো সুমনকে বিয়ে করেছে। এত বড় সাহস কোথা থেকে পেল বলতো? তোরা নিশ্চয়ই সব জানতিস। কি বলছেন আপনি? রেনু বিয়ে করেছে? কার সাথে? আমার ভাইপো সুমনের সাথে। শহর থেকে আসা সমরেশের ছেলে, বড় লোকের ছেলে দেখে তোদের মেয়ে সুমনের সাথে বিয়ে দিয়ে দিলি? হ্যাঁ, তোদের এর ফল ভোগ করতে হবে। এ কি বলছেন চৌধুরী সাহেব? রেনু তো আমাদের কিছুই বলেনি, এমন কাজও কিভাবে করলো? পুরো গ্রামের মানুষ জেনে যাওয়ার আগে তোর মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবি, নইলে তোদের আমি শেষ করে দেব। সম্মান রক্ষার জন্য আমি সব কিছু করতে পারি। রেনু, এ কি সর্বনাশ করলো রেনু? নিজের জীবন তো শেষ করলোই, আমাদেরও শেষ করে দেবে। তোদের এই চালাকি আমি খুব ভালো বুঝি। আজকে রাতের মধ্যে যদি গ্রাম ছাড়া না হোস, তোদের চালাকি আমি বার করে দেব।
রেনু, শেষ পর্যন্ত তুই এই কাজ করলি, আমাদের কথাও একটাবার ভাবলি না? বড়লোক হওয়ার লোভে ও চৌধুরী বাড়ির ছেলেকে বিয়ে করলো, বাবা মায়ের কথা একটিবার ভাবলো না। তুমি শুধু শুধু রেনুর দোষ দিচ্ছ কেন? চৌধুরীর ভাইপো বিয়ে না করলে রেনু ওকে বিয়ে করতে সাহস পেত না। তুমি রেনুকে একা দোষ দিও না। রেনুর দোষ দিব না কেন? ও তো বারবার বলতো বড়লোক ঘরে বিয়ে করবে, ঠিক সেই কাজটাই করেছে। এখন বাঁচার একটাই উপায়, রেনুকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। দিনের বেলায় তো যেতে পারবো না, রাতে চৌধুরী বাড়ি গিয়ে রেনুকে সাথে করে নিয়ে চলে যাব। ওই মেয়ের জন্য শেষ পর্যন্ত আমাদের গ্রাম ছাড়া হতে হবে। এখানে চুপচাপ বসে আছিস কেন? নাটক করছিস নাকি? একটু পরে তোর বাবা মা আসবে, তাদের সাথে চুপচাপ এই বাড়ি থেকে চলে যাবি। কেন যাব? আমি কোথাও যাব না। কি বললি? কোথাও যাবি না মানে? এই বাড়ি কি তোর বাপের বাড়ি নাকি? এই বাড়ির আমি বউ, তাই এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। এই বাড়ির বউ? আসতে না আসতেই নিজের পরিচয় দিয়ে দিলি? তোকে কে এই সাহস দিল বলতো? সাহস দেওয়ার দরকার হয় না, সুমন আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে, তাই এখন থেকে এই বাড়ি আমার বাড়ি। বিয়ে করেছে? কার সামনে বিয়ে করেছে? কোন আত্মীয় ছিল? কোন গ্রামের মানুষ ছিল? নাকি জঙ্গলে দাঁড়িয়ে দুটো কথা বললেই বিয়ে হয়ে যায়? আমাদের বিয়ে কেমন করে হয়েছে সেটা আমি আপনাকে বলতে যাব না, শুধু একটা কথা শুনে রাখুন, সুমন আমাকে বিয়ে করেছে বলেই আমি এই বাড়ি এসেছি। একবার যখন এই বাড়িতে পা দিয়েছি, আমি সহজে এই বাড়ি থেকে বার হব না। বড় বড় কথা বলিস না, তোর মতো গরিব ঘরের মেয়েরা বড় লোকের ছেলেদের ফাঁদে ফেলার জন্য এসব নাটক করে। আপনি আমাকে অপমান করছেন কেন? আমি কাউকে ফাঁদে ফেলিনি। অপমান? তোর মতো মেয়েদের অপমান জ্ঞান আছে নাকি? একটা কথা শুনে রাখ, এই বাড়ি থেকে দূর হ, না হলে তোর বাবা মাকে শেষ করে দিব। আমার বাবা মাকে এর মধ্যে টানছেন কেন? তারা তো কোনো দোষ করেনি। যা বলার আমাকে বলুন, বাবা মাকে এর মধ্যে টানবেন না। তোর বাবা মাকে এর মধ্যে টানবো না যদি তুই ভালোই ভালো এখান থেকে চলে যাস। ঠিক আছে, আমার বাবা মা আসলে ওদের সঙ্গে আমি চলে যাব। রেনু, রেনু, মা কোথায় তুই? বাইরে আয় বলছি। আজকে রাতের মধ্যে তোকে নিয়ে চলে যাব, আর কোনো দিন এই গ্রামে ফিরে আসবো না। কাকা, আপনি এখানে এত রাতে কেন এসেছেন? আপনি রেনুর বাবা, তাই না? হ্যাঁ, আমি ওর বাবা। আমি কেন এসেছি সেটা তুমি খুব ভালো করেই জানো। আমার মেয়ে রেনুকে ডেকে দাও, ওকে নিয়ে এখনই এখান থেকে চলে যাব। রেনুকে ডাকার দরকার নেই কাকা, কারণ রেনু এখান থেকে চলে গেছে। ও তো বলছিল আপনাদের সাথে দেখা করতে গেছে। কি বললে? এখানে নেই মানে? রেনু ও বাড়ি যায়নি, কোথায় গেছে ও? ভালো চাও তো ওকে ডেকে দাও। আমি নিজেও জানি না কাকা, একটু আগেও রেনু ঘরের মধ্যে বসেছিল, ও জেঠিমার সাথে কথা বলছিল। জেঠিমা বলছিল রেনু আপনাদের সাথে দেখা করতে যাবে। রেনু আমার সাথে তাই বলেছিল। কিছুক্ষণ আগে ঘরে গিয়ে দেখি রেনু নেই, এই বাড়ির কোথাও রেনু নেই। মিথ্যে কথা বলো না, আমার মেয়েকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো বলো। আমি মিথ্যা বলছি না কাকা, সত্যিই আমি জানি রেনু কোথায় গেছে। এত বড় বাড়ির মধ্যে একটা মেয়ে হঠাৎ করে উধাও হয়ে যাবে আর কেউ কিছু জানবে না? হ্যাঁ, এটা কখনো হতে পারে? আমি আমি নিজেও খুব চিন্তায় আছি, অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। শোন সুমন, আমার মেয়ের যদি কিছু হয়ে থাকে তাহলে তোমাকে কাউকে ছাড়বো না। গরিব মানুষ বলে কি আমাদের কোনো মূল্য নেই? আপনি এমন করে বলছেন কেন কাকা? রেনু নিশ্চয়ই আপনাদের সাথে দেখা করতে বাড়ি গেছে। আপনি শান্ত হন কাকু, আমরা সবাই মিলে রেনুকে খুঁজবো, নিশ্চয়ই কোথাও গেছে। যদি এখনই আমার মেয়েকে আমার সামনে এনে না দাও, আমি পুরো গ্রামকে ডেকে আনবো, সবাইকে বলবো চৌধুরী বাড়ির লোক আমার মেয়েকে খুন করে লুকিয়ে রেখেছে। না কাকা, দয়া করে এমন কিছু করবেন না। আপনি বাড়ি যান, আজকে রাতেই আপনার মেয়েকে আপনার হাতে তুলে দেব। ঠিক আছে, আমি যাচ্ছি। আজকে রাতের মধ্যে রেনুকে না পেলে এই চৌধুরী বাড়ির মান সম্মান থাকবে না। সারা রাত কি এইভাবে বসে থাকবে? খাটে শুয়ে পড়ো, এমন করে বসে থাকলে তো তোমার মাজায় ব্যথা হবে। ভাবছি রেনু মেয়েটা গেল কোথায়।
এই মেয়েটা আবার বিপদে ফেলবে না তো? আমার মনে হচ্ছে মেয়েটা কোনো চালাকি করছে। সব দোষ ওই সুমনে। ওই মেয়েটাকে বিয়ে করার কি দরকার ছিল? ওকে বিয়ে করেই যত ঝামেলা। এখানে এসেছে ভালো কথা, 2 দিন ঘুরে চলে যা, তা না বিয়ে করে বসে আছে। সুমনের তো চলে যাওয়ার কোনো নাম নেই। এ বাড়ি থাকতে এসেছে কিনা বুঝতে পারছি না। থাকতে আসলেই তো হবে না, ওকে যত দ্রুত সম্ভব এখান থেকে বিদায় করতে হবে। এটা আমাদের বাড়ি, এত বছর ধরে আমরা এই বাড়িটাকে আগলে রেখেছি। দরকার হলে বিক্রমকে খবর দিয়ে দেশে নিয়ে আসতে হবে। চাইলে তো বার করতে পারবো না। এ বাড়ি বিক্রমের যেমন অধিকার আছে, সুমনেরও ঠিক তেমন অধিকার আছে। অধিকার? এত বছর কোথায় ছিল? হঠাৎ করে তোমার ভাই ছেলেকে পাঠিয়েছে অধিকার আদায়ের জন্য? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সব সম্পত্তি বিক্রমের নামে লিখে দেব। বিক্রমের হাতে সম্পত্তি বুঝিয়ে দিলে আমি চিন্তামুক্ত হব। ওই রেনু আর ওর বাবা যদি গ্রামের সবাইকে বলে দেয় রেনু এই বাড়ির বউ, তাহলে কিন্তু গ্রামের মানুষ আমাদেরকে ছাড়বে না। ওরা কিছু বলবে না। ওদের মুখ বন্ধ না হলে পৃথিবী ছেড়ে ওদের বিদায় নিতে হবে। এখন একটু ঘুমাবো, কালকে এসব বিষয় নিয়ে কথা হবে। রেনু, বার হয়ে এসো, তোমার বাবা চলে গেছে, জেঠু জেঠিমাও ঘুমিয়ে পড়েছে, আর কোনো ভয় নেই, এবার বার হও। এইভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন থাকবো? তুমি আমাকে বাড়ি দিয়ে এসো, বাবা মাকে নিয়ে আমি গ্রাম ছেড়ে চলে যাব। তুমি কি পাগল? গ্রাম ছেড়ে চলে যাবে কেন? বিয়েটা আমার ইচ্ছায় হয়েছে, এখানে তোমার কোনো দোষ নেই। আচ্ছা, তুমি এত বছর পর হঠাৎ করে এই গ্রামে কেন এসেছো? তোমার জেঠু তোমাকে ছাড়বে না, এত বড় বাড়ি কখনো তোমাকে ভোগ করতে দিবে না। আমি বাবার কাছে এই গ্রামের অনেক গল্প শুনেছি, তাই না এসে থাকতে পারলাম না। ভেবেছিলাম 2 দিন থেকে চলে যাব, কিন্তু এখানে আসার পর আমার আর যেতে ইচ্ছে করছে না। কিন্তু এরা তো তোমাকে এখানে থাকতে দিবে না, ভাবে তুমি সম্পত্তি দখল করতে এসেছো। সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই, জেঠু আমাদের অনেক ঠকিয়েছে, তাই নিজেদের ভাগটা আমি ছাড়বো না। রেনু, তুমি একটা কাজ করতে পারবে? জেঠু ঘরের আলমারিতে একটা কাগজ আছে, কাগজটা আমাকে এনে দিতে পারবে? কি বলছো তুমি? আমি তো ধরা পড়ে যাব। ভয় নেই, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো। তাছাড়া জেঠু আর জেঠিমা এখন গভীর ঘুমে আছে। ঠিক আছে, আমি তোমার জন্য কাজটা করে দিব, তুমি আমাকে সাহস দিলেই হবে। আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, নইলে অনিমেষ চৌধুরী আমাদের ছাড়বে না। অনিমেষ চৌধুরী খুবই খারাপ মানুষ, সকাল হওয়ার আগে চলে যেতে হবে। রেনুকে যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকে না নিয়ে কেমন করে যাব? ওরা আমার মেয়েটাকে মেরে ফেলেনি তো? না না, এমন কথা আর একবারও মুখে নিয়ে আসবে না। রেনু ঠিক আমাদের কাছে চলে আসবে। কি দরকার ছিল ওই বাড়িতে বিয়ে করার? সব সময় বলতো বড়লোক বাড়ি বিয়ে করব, আর সেটাই করলো। বড়লোক বাড়ি বিয়ে করে মেয়েটা আমার জীবনের ঝুঁকিতে আছে। হ্যাঁ, এখন এত কথা বলবার সময় না। অনিমেষ চৌধুরী এখানে আসবার আগে আমাদের চলে যেতে হবে। কোথায় যাব আমরা? যাওয়ার কি আর কোনো জায়গা আছে? এই বাড়ি আমাদের আশ্রয়, এখান থেকে কোথাও যাব না। তুমি বুঝতে পারছো না কেন? অনিমেষ চৌধুরী আমাদের বাঁচতে দেবে না। তাছাড়া সব গুছিয়ে নাও। যা ইচ্ছা করুক, তোমার মেয়ের জন্য আজকে এই অবস্থা হয়েছে। বড়লোক হওয়ার লোভ সব শেষ করে দিল। বারবার তুমি রেনুর দোষ দিচ্ছ কেন? ওই সুমনেরও তো দোষ আছে। সুমনের ইচ্ছে না থাকলে কোনো দিন রেনু ওকে বিয়ে করতো না। তাই বলে কোনো কিছু না ভেবে সুমনকে বিয়ে করতে হবে? আমাদের কথা একবারও চিন্তা করলো না? ও তো ভালোই জানে ওই বাড়িতে বউ হয়ে গেলে কেউ মেনে নিবে না। আমি সকালে অনিমেষের বাড়ি রেনুর খোঁজে যেতে চেয়েছিলাম, কিন্তু কালকে রাতে বাড়ি ফেরবার পথে অনিমেষ আমাকে আলাদা করে ডেকে বলল, এই গ্রামে যদি তোদের চেহারা দেখি তাহলে তোর মেয়েকে চিরকালের জন্য শেষ করে দেব। এ কোন বিপদে পড়লাম? আচ্ছা, আমি গুছিয়ে নিচ্ছি। অনেক চেষ্টা করেও রাতে 2 চোখ এক করতে পারলাম না, চোখ থেকে ঘুম উড়ে গেছে। শোন মোহিনী, আমি বিমলের বাড়ি যাচ্ছি, দেখি বদমাসটা গেছে কিনা। তাই বলে এই ভোরবেলা যাবে? সকাল হোক তারপর যেও। অনেক কাজ আছে,
বিমলের বাড়ি যাব, তারপর দীনেশ উকিলের সাথে দেখা করব। যত তাড়াতাড়ি পারি সম্পত্তি আমাদের বিক্রমের নামে লিখে দেব। এগে, সম্পত্তির দলিল নেই? কেউ চুরি করেছে? আমি তো কালকেও দেখলাম, হঠাৎ একদিনের মধ্যে দলিল উধাও হয়ে গেল। আমার মনে হয় এটা সুমনের কাজ। সুমন ছাড়া দলিল কেউ নেয়নি। এতদিন পর সুমন এসে সম্পত্তির দখল করতে এসেছে। এক রাতের মধ্যেই আমি সম্পত্তির একটা অংশ আমার নামে লিখে নিয়েছি। আমাকে সাহায্য করেছে রেনু। সম্পত্তিতে তোর ভাগ আছে, এইভাবে লুকিয়ে লুকিয়ে নিজের নামে লিখে নেওয়ার তো কোনো দরকার ছিল না। আর এই ভিগিরির মেয়ে এখানে কি করছে? ওকে বাড়ি থেকে এখনই বার করে দে। ওকে বার করে দিব কেন? ও আমার বিবাহিত স্ত্রী। তোমরা ওর সাথে বাজে ব্যবহার করবে না। বাবা, তুই বুঝতে পারছিস না? ও তোকে শেষ করে দেবে। তো ওকে তুই বিদেয় কর। তোকে আমি ভালো ঘরে বিয়ে দেবো। এটা তোর আর বিক্রমের বাড়ি। বিক্রম দাদা, এই বাড়ির আর কোনো দিন আসবে না। একজন বিদেশি মেয়েকে বিয়ে করে সেখানে সারা জীবন থাকবে। তুই মিথ্যে কথা বলছিস। আমি তোর কথা বিশ্বাস করি না। এই দেখো, তোমাদের একমাত্র ছেলে বিক্রমের চিঠি। পড়ে দেখো কি লেখা আছে। সত্যি তো, আমার ছেলে বিদেশে বিয়ে করেছে, আর কোনোদিন সে ফিরে আসবে না। তোমরা যেমন আমার বাবাকে দাদু আর দিদিমা থেকে দূরে সরিয়ে রেখেছিলে, ঠিক একই কাজ তোমার ছেলে করল। বাবা অনেকবার বাড়ি ফিরে আসতে চেয়েছিল, কিন্তু তুমি আসতে দাওনি। এমনকি দাদু দিদিমার মৃত্যুর দিনও বাবা বাড়ির গেটে এসে ফিরে গেছে। তুমি দূর দূর করে বাবাকে তাড়িয়ে দিয়েছো। আমি তোর বাবার কাছে যাব, নিজে গিয়ে ওকে বাড়িয়ে নিয়ে আসব। ওর কাছে আমি মাপ চাইব। তুই তুইও আমাকে মাপ করে দে। ঠিক আছে, মাফ করে দিলাম, তবে রেনুকে মেনে নিতে হবে। অবশ্যই মেনে নেব, অবশ্যই। তোমরা কোথায় যাচ্ছ? আমাকে না নিয়ে চলে যাচ্ছ? কোথায় ছিলি তুই? আজকে দেখ তোর জন্য আমাদের কি অবস্থা হয়েছে। বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। তোমাদের আর কোথাও যেতে হবে না, এখানেই থাকতে পারবে। আমার জন্য আর কোনোদিন তোমাদের কথা শুনতে হবে না। আমি বুঝতে পেরেছি, কুঁড়ে ঘরে যে সুখ সেটা বড়লোক ঘরে নেই। আমিও তোমাদের সাথে থাকবো। তুমি আমার স্ত্রী, তাই আমি যেখানে থাকবো তুমিও সেখানেই থাকবে। কাল তোমাকে নিয়ে শহরে যাব। শহরে কিছুদিন থেকে একেবারে এই গ্রামে চলে আসবো। কিন্তু বাবা, এই বিয়ে তো তোমাদের পরিবার মেনে নেবে না। সবাই বিয়েটা মেনে নিয়েছে। আপনাদের না বলে ওকে বিয়ে করার জন্য আমি দুঃখ। এখন থেকে আপনাদের অনুমতি ছাড়া কোনো কাজ করব না। আর বিয়েটা আমি ওকে জোর করে করেছিলাম। এসো বাবা, তোমরা ঘরে এসো। আজকে কিন্তু থাকতে হবে। আজকে থাকার জন্যই এসেছি, কাল যে ওকে শহরে নিয়ে যাব। বাবা, মা, এখন তোমরা খুশি তো?